নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গত কয়েকদিন ধরেই 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। দুটি কক্ষেই এই বিল পেশ করা হয়, জানিয়ে তুমুল হট্টগোল চলে। তুমুল বিরোধিতায় নামেন ইন্ডিয়া জোটের শরিকরা। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল যেদিন পেশ হয় লোকসভায়, সেটাকে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে আখ্যা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন অমিত শাহর উদ্দেশ্যে যে 30 দিন কেন 15 দিন যদি কেউ হেফাজতে থাকেন কোনো মন্ত্রী, তাহলে তাকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত থাক ওই বিলে, কিন্তু একটা এমন প্রভিশন থাক যে যদি 15 দিনের মধ্যে দোষ না প্রমাণিত হয় তাহলে ইনভেস্টিগেটিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা দেখেছি এমএ বেবি থেকে রাহুল গান্ধী সবাই সোচ্চার হয়েছেন এই বিল নিয়ে। সেই বিলকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে এবং আজকে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি জানিয়ে দিল যে যৌথ সংসদীয় কমিটিতে তাদের কোনো প্রতিনিধি থাকছেন না। তার কারণ তারা মনে করছেন যে এই বিল আসলে একটি প্রহসন এবং যে কারণেই যৌথ সংসদীয় কমিটিতে তৃণমূল তাদের প্রতিনিধি রাখছেন না। অন্যদিকে গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথম বিহারের মাটিতে দাঁড়িয়ে এই বিল নিয়ে সওয়াল করলেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েও তিনি এই বিল নিয়ে সওয়াল করলেন এবং তিনি কটাক্ষ করলেন যে এই বিল আটকাতে তৃণমূল কংগ্রেস যেরকম মরিয়া, তাতে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস পাহাড় প্রমাণ দুর্নীতির ওপর দাঁড়িয়ে সরকার চালাচ্ছে। শুধু তাই নয়, নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাত্রা এবং জেলে গিয়েও তার মন্ত্রী থাকার প্রসঙ্গ সেটা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এই বিল নিয়ে এখনো পর্যন্ত তোলপাড় চলছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন আইনজীবী তৌসিফ আহমেদ খান, রয়েছেন আইনজীবী সৌম্যজিৎ রায়। ইনফ্যাক্ট আজকের প্যানেলে 3 জনই আইনজীবী রয়েছেন, তরুণজ্যোতি তিওয়ারিও আইনজীবী, চন্দনদা ছাড়া বাকি 3 জনই আইনজীবী। আমি আলোচনায় আসবো, তার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। বাদল অধিবেশনের একেবারে শেষ পর্যায়ে সংসদে পেশ করা হয়েছে 130তম সংবিধান সংশোধনী বিল। তারপরেই তা পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এই কমিটিতে থাকবেন মোট 31 জন। লোকসভা থেকে নেওয়া হবে 21 জন, রাজ্যসভা থেকে 10 জন। কিন্তু তৃণমূল আগাম জানিয়ে দিল ওই কমিটিতে তারা প্রতিনিধি দেবে না। তাদের মতে তৃণমূল প্রথম থেকে 130তম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করে এসেছে। জেপিসি একটা প্রহসন, দল থেকে কাউকে সেখানে প্রতিনিধি হিসেবে পাঠানো হবে না। তবে গতকাল এই বিলের পক্ষে সওয়াল করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। দমদমে তিনি বলেন বিজেপি দুর্নীতি বিরোধী বিল এনেছে সংসদে, তার আওতায় আসবেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীও। জেলে বসে সরকার চালানো সংবিধানের অপমান, এই প্রসঙ্গেই নাম না করে তিনি সামনে আনেন পার্থ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। এদিন ফের তার পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারবেন, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারবেন। ওরা একটা অভিযোগ খুঁজবে এবং যেখানে বিজেপি শাসিত রাজ্য নয় সেই মুখ্যমন্ত্রীদের কিংবা সেই রাজ্যের মন্ত্রীদের তারা অ্যারেস্ট করানোর জন্য একটা উপায় বের করেছে, যেটা বিল এনেছে, যেটা তারাও জানেন তাদের মেজরিটি নেই। কিন্তু এই ভাবনাটাকে আমরা ধিক্কার জানাই। কিন্তু যে বিল নিয়ে এত বিতর্ক, তাতে ঠিক কি আছে? সর্বস্তরের দুর্নীতি রুখতে এই বিলের আওতায় থাকছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরাও। সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্যের অন্য কোনো মন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। 31তম দিন থেকে তিনি আর মন্ত্রী থাকতে পারবেন না। নির্দোষ প্রমাণিত হলেই ফের পদে বসতে পারবেন তিনি। সরকারের মতে 130তম সংবিধান সংশোধনী বিল চাইছে যে কোনো মন্ত্রীর দায়বদ্ধতা, স্বচ্ছতা।
তবে ইন্ডিয়া মঞ্চের মতে বিরোধীদের শেষ করতে এই বিল আনতে চায় সরকার। এটা অসাংবিধানিক। ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী রাজ্যগুলিকে কবজা করতে এই কৌশল নিতে চায় বিজেপি। দু তরফের এই চাপানোতরের ফলে মন্ত্রীবন্দী বিল বিতর্ক যে শীতকালীন অধিবেশনে সংসদকে কাঁপাবে তা স্পষ্ট। কলকাতা টিভি। আসবো তৌসিফ, কেন এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাতে প্রতিনিধি না রাখার সিদ্ধান্ত? সেটা দেখুন, পলিটিক্যাল পার্টি অপোজিশন পার্টি সিদ্ধান্ত নিতেই পারে, যখন ওরা নিজেই যেমন বলে দিয়েছেন যে এই পার্টিসিপেট করলে কোনো লাভ হবে না, যখন একটা প্রি কনসিভ নোশনে নিয়েই গভর্নমেন্ট বেরিয়েছে। আমরা দেখেছি ওয়াকফ বিলে কি হলো, যতগুলো সাজেশন ছিল সেটা সেট করে ও যা নিজের ইচ্ছা যে মতন কাজ করেছে, নিজের ইচ্ছা মতন লোকদেরকে চুনে প্রপোজাল দেবে। তাহলে যখন একটা পুরো প্রসিজিয়ারটা একটা ফার্স, সেই প্রসিজিয়ারে পার্টিসিপেট করার মানে কি? যখন গভর্নমেন্ট মেনেই নিয়েছে যে যা আমি চাইবো করব, অপোজিশনকে আর্ম টুইস্ট করার জন্য, নিজের এনডিএ অ্যালায়েন্স পার্টনারদেরকে আর্ম টুইস্ট করার জন্য ওনারা করবেন। অ্যাকচুয়ালি অবজেক্টিভটা কি? এই বিলটা বিজেপি তো 11 বছর থেকে পাওয়ারে আছে। 11 বছরে ওকে মানে ওদেরকে খেয়াল আসলো না যে আমরা একটা মোরালিটি আর একটা ইন্টিগ্রিটির জন্য এরকম একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবো। এখন এসছে কেন? এখন বিজেপির বিহারে এখন ইলেকশন হচ্ছে, বিহারে ওদের একটা অ্যালায়েন্স পার্টনার আছে, ওইখানে ওদের সঙ্গে নেগোসিয়েশন চলছে। এখন সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী 75 ইয়ার্স হয়ে যাবে। জুলাই মাসেই আরএসএস চিফ বলে দিলেন যে ভাই, আর বিজেপির একটা আগে থেকেই একটা সিদ্ধান্ত আছে যে 75 বছর হলে পাবলিক লাইফ থেকে আপনাকে রিজাইন করতে হবে, কুর্সিটা ছেড়ে দিতে হবে। তো এখন বড় প্রশ্নচিহ্ন যে প্রাইম মিনিস্টার মোদি নিজের কুর্সিটা ছাড়বেন না কুর্সিতে বসেই থাকবেন। এখন বিজেপির মধ্যে ডিভাইড আছে, এখন আরএসএস আর বিজেপির মধ্যে একটা ইনফাইটিং চলছে। এই এতগুলো ইনফাইটিংটা কি করে ট্যাকেল করব? তাহলে একটা নতুন ডিসপিউট নিয়ে এসো, একটা নতুন একটা থ্রেট দেখাবার জন্যে যে তুমি আমার কথা শুনবে না, আমি তোমাকে জেলে ভর্তি করে দেব। এই মোরালিটি কথা বলছেন এই নিয়ে হোম মিনিস্টার, যিনি নিজেই তাড়িপা ছিলেন, আর এই প্রাইম মিনিস্টার যে সব সময় প্রমিস করে গেছেন। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যেখানে 50 ঘন্টা যদি কেউ হেফাজতে থাকেন, কোনো সরকারি অফিসার, সরকারি কর্মচারী, তিনি যে স্তরেরই সরকারি কর্মচারী হন না কেন, একদম টপ অফিসার থেকে শুরু করে অন্য যে কোনো, তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। হ্যাঁ, তো এমপি এমএলএ কোর্ট তো অলরেডি আছে। সুপ্রিম কোর্টের ডিরেকশনের পর এমপি এমএলএ ডেজিগনেটেড ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। প্রধানমন্ত্রী বিজেপি এরকম কথা বলে যে ওরাই সব কিছু করে যাচ্ছে। এর আগে ওরা মানে উনি এই অ্যামেন্ডমেন্টের আগে কোনো ব্যবস্থা নেই, আমাদের দেশের কোনো আইন কানুন কিছু বলে কিছু নেই, সব কিছু আছে, কিন্তু আপনি মানতে চাইছেন না। আপনি সব জায়গায় এজেন্সিকে দুরুপয়োগ করতে চান, আপনি মিসইউজ করতে চান, আপনি অপোজিশনকে প্রেশার এক্সার্ট করবেন আর বলবেন। আপনি বলছেন যে ইন্টেগ্রিটির কথা বলছেন, এই যে যতগুলো সারদা কাণ্ডে অ্যাকিউজড আছে সেই নেতাগুলোকে বিজেপিতে নিলেই ওয়াশিং মেশিন মতন ধুলিয়ে যায়। এই হেমন্তা বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিল, এই বিজেপি বই নিয়ে এসেছিল যে হেমন্তা বিশ্ব শর্মা সব থেকে বড় করাপ্ট লিডার, ও বিজেপি জয়েন করেছে, ওকে চিফ মিনিস্টার করে দিয়েছে। তোমার কাছে তৌসিফ, আমি তরুণের কাছে আসবো। তরুণ, তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য, যেটা আমরা সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি যে নিশ্চিন্ত হয়ে লিখে নিন যে 100 বছরেও এই বিল পাস হবে না, এটা একটা প্রহসন বলে তৃণমূল কংগ্রেসের দাবি, এবং যে কারণে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তাদের প্রতিনিধি রাখছেন না। তৃণমূলের বক্তব্য যে এটা এসআইআর বিতর্ক থেকে শুরু করে বিভিন্ন বিষয় যেগুলো অস্বস্তিকর বিজেপির জন্য, সেটা থেকে চোখ ঘোরানোর জন্য, ফোকাস ঘোরানোর জন্য এই বিল পেশ করা হয়েছে। 2/3 মেজরিটি লাগবে। মোপিয়াদি, আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, ওটা না বললে অন্যায় হবে। আমরা না তখন কলেজে পড়তাম, শিলিগুড়িতে একটা বাঘাযতীন পার্ক বলে একটা ময়দান আছে, খুব ফেমাস, আমার বন্ধুরা যদি কেউ দেখে তারাও এখন আসবে। সেখানে বসে আড্ডা মারছিলাম, ক্যাজুয়াল আড্ডা। হঠাৎ করে একটা ছেলে, নেপালি ছেলে, বলে উঠলো যে নেতাজির মৃত্যুটা রহস্যত হয়ে গেল। আজকে সেই তৌসিফে আলোচনাটা সে ঠিক নেতাজির মৃত্যুটা রহস্যত হয়ে গেল মতোই। কিন্তু আমরা তো নেতাজির মৃত্যু বলি না, আমরা নেতাজির এক্স্যাক্টলি রহস্যই তো বলি, কারণ ওটা মৃত্যু মানি না বলেই তো রহস্য বলি। সেম ব্যাপারটা হচ্ছে, তুমি জিজ্ঞেস করলে জেপিসিতে তৃণমূল কেন মানে সদস্য দিল না, ও এই পার এই পার ওই পার অনেক কথা বললো। যাই হোক, বাংলা বুঝতে পারেনি মনে হয়, যে তৃণমূল খুব বাংলা করছে, এটা বাংলা বুঝতে পারলে ভালো হতো।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লিডার অফ দ্য পার্টি বিফোর দ্য পার্লামেন্টের নাম কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাইট? তো এক্সপেক্টেড, ধরো এখানে তোমার ডিবেটে আজকে যে কজন আছি আমরা তারা আলোচনা করছি, তুমি সঞ্চালক, যে ডিবেটের মধ্যে নেই, রাস্তায় দাঁড়িয়ে যদি আমার কথার কাউন্টার করে লাভ আছে? কেউ রাস্তায় দাঁড়িয়ে আমার কথার কাউন্টার করলে কোনো লাভ হবে? হবে না তো, তাকে কোনো একটা প্ল্যাটফর্মে বলতে হবে। সেমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছু কাউন্টার করার থাকতো তাকে পার্লামেন্টে যেতে হবে তো মপিয়াদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল এভারেজ পার্লামেন্টে অ্যাটেন্ডেন্সের হচ্ছে 87%, অভিষেক বন্দ্যোপাধ্যায় 33%, আগে 10% থাকতো, এখন তো ইনক্রিজ করে 33% হয়েছে। ন্যাশনালি ডিবেটে পার্টিসিপেশন ন্যাশনালি এমপিদের হচ্ছে 13.5%, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লিডার অফ পার্টি, তার মাত্র 2%, not 2%, 2, ও 2 ও 13.5 হচ্ছে ন্যাশনাল এভারেজ। তো এখানেও এক ভদ্রলোক যিনি পার্লামেন্টে গিয়ে মুখটা খোলেন না, বাবু সোনাটি আমার, তিনি গিয়ে কি বলবেন? এতগুলো কথা হচ্ছিল, আমি মনে করাই, তৌসিফকে মনে করাই, ওর মনে নেই হয়তো, তারিপার যাকে বললো, হ্যাঁ অমিত শাহজির নামে যখন মামলা হয়, উনি সারেন্ডার করার আগে 11টা ডিপার্টমেন্টের চার্জে তিনি ছিলেন, 11 ডিপার্টমেন্টের চার্জ ইনক্লুডিং ওখানে হোম ডিপার্টমেন্টের মিনিস্টারও ছিলেন, তিনি রিজাইন করেন। লালকৃষ্ণ আদবানি সে বিখ্যাত কথা, আ পলিটিশিয়ান নিড টু মেনটেন প্রবিটি ইন পাবলিক লাইফ, রাইট? হাওয়ালা স্ক্যামে যখন তার নাম আসলো সে কিন্তু রিজাইন করেছিল। আসলে ব্যাপার, আমাদের ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন তারা ভাবেনি যে ভারতবর্ষের বুকে এক নির্লজ্জ লোক দেখতে পাবো আমরা, যে জেলে থেকেও বলবে আমি তো পদত্যাগ করবো না। আলটিমেটলি করতে হয়েছিল, সুপ্রিম কোর্ট যখন বললো তুমি পদত্যাগ করবো না, বেলও পাবো না, অনেক কটা বেল রিজেক্ট হওয়ার পর আলটিমেটলি পদত্যাগ করার পর সে বেলটা পেলো। তার নাম কি? কেজরিওয়াল। তো কেজরিওয়ালের ঘটনাটা যদি না ঘটতো তাহলে 138 অ্যামেন্ডমেন্টের দরকার ছিল না। আচ্ছা, 130তম সংবিধানের সংশোধনা, রাইট? তার মানে কি 129 বার আগে হয়েছে? ইটস নাথিং নিউ। সংবিধান পরিবর্তন, পাল্টে ফেলা হচ্ছে, শেষ করে ফেলা হচ্ছে না, রাইট? আমি আসছি, তুমি নিজেও সবচেয়ে বড় তুমি একজন লয়ার, আমি আমাকে একটু বলতে দাও। আমি কয়েকদিন আগেও দেখেছি যে তুমি ছবি দিয়েছো সোশ্যাল মিডিয়ায়, যে যেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তোমাদের অভিযোগ মতো তাদের পুলিশ তোমাদের কথা মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যারেস্ট করেছে, এবং যে কারণে তোমরা মামলা লড়ছো। অর্থাৎ এই রাজ্যে তোমরা এই অভিযোগটা করো, যেমন ভাবে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো অভিযোগ করে। তো এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে স্টেট বা সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করা বা অপব্যবহার করার নিদর্শন, সেটা তো পুরোপুরি রয়েছে। এটা কি ভুল হবে না? ইলেকশনের আগে তো যে আমাকে তোমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। আসি হতে পারে, তো আমাদের জন্য বুমেরাং হওয়ার পরও আমরা সাহস দেখাচ্ছি না। একটা কথা আছে ন্যাশনাল জাস্টিসে, সিজার্স ওয়াইফ মাস্ট বি অ্যাবভ অল সাসপিশন। তো একজন ল মেকার, মন্ত্রী, এমপি এমএলএ এর জন্য নয় কিন্তু এটা। এমপি এমএলএ কোর্ট তৌসিফ বলছিল, কনফিউজ হয়ে গেছে হয়তো, টাইম পাইনি, আমি তাও বলে দিচ্ছি তৌসিফকে, একটু লিখে নাও একটু। 130তম সংবিধানের সংশোধনায় আর্টিকেল 75 অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে, আর্টিকেল 164 অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে, 239 অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে। অ্যামেন্ডমেন্টগুলো তোমাকে প্রাইভেট ক্লাস যদি কোনো সময় নেওয়ার দরকার আমি বুঝিয়ে দেবো। তার আগে ওভারঅল যে ইস্যুগুলো আমি আবার বলছি, ক্লিন পলিটিক্সের কথা যারা বলে, ফ্রেমার্স অফ আমার কনস্টিটিউশন তখন ভাবেনি এরকম সিচুয়েশন আসবে। আজকে যদি আসে, প্রত্যেকটা দলের দলমত নির্বিশেষে সাপোর্ট করা উচিত। এটা XYZ এলি তেলির কথা হয়নি, বা তরুণ তিওয়ারি যার জনপ্রতিনিধি না, বা যে কোনো জনপ্রতিনিধির কথা বলা হয়নি, বলা হয়েছে কাদের কথা? মন্ত্রীদের কথা। ফার্স্ট নামটা কি? প্রধানমন্ত্রীর, ক্যাবিনেট মিনিস্টার্স। তারপর নামটা কারা আছে? তারপর নামটা আছে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগুলো। আচ্ছা মবিয়া, তোমাদের মনে করে দিই ডিফারেন্সটা কি হয় জানো তো? তোমায় মনে করে এই মনরেগা নিয়ে তো আলোচনা হয়। গুজরাটে মনরেগা স্ক্যামে গুজরাটের এক মন্ত্রীর ছেলে জড়িত ছিল, তাকে গুজরাট পুলিশ অ্যারেস্ট করেছিল। পশ্চিমবঙ্গে কি দেখা যায় এরকম সিচুয়েশন? এক এক করবে। সৌমজিতের কাছে আসি। সৌমজিৎ, আজকে ডেভেলপমেন্ট হচ্ছে, তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে জেপিসিতে তারা প্রতিনিধি রাখছেন না, তার কারণ তারা মনে করছেন এটা গোটাটাই ফার্স, কোনোদিনই এই বিল পাস হবে না, কারণ এটা 2/3 মেজরিটি লাগবে, যেটা কোনোদিনই বিজেপি এনশিওর করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, তারা মনে করছে যে আসলে ফোকাস সরানোর জন্যই, এসআইআর সহ একাধিক বিতর্ক থেকে ফোকাস সরানোর জন্যই এই প্রহসন। বিষয় হচ্ছে, রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো রাজনৈতিক দল নেবে, কিন্তু যদি আইনজীবী হিসাবে আমরা চুলচেরা বিশ্লেষণ করতে যাই, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে একটা বেসিক প্রিন্সিপাল আছে, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এবং
সেই জায়গাটায় যদি আমি বুঝি যে ডিটেনশন উইথ গিল্ট এবং এইটা যদি জুডিশিয়াল অ্যাডজুডিকেশন এবং উইদাউট ডিউ প্রসেসেই যদি তাদের এটাও যদি একটা অ্যাকশন নেওয়া হয়। আমি শুনলাম যে একটা এমপি এমএলএ কোর্টের আলাদা কোর্ট আছে, সেই বিষয়ে সেখানে হয়, সেটার মধ্যেও আমি ঢুকছি না। আমরা বোধহয় কোথাও ভুলে যাচ্ছি যে এই বেসিক্যালি তো প্রাইম এমপি এমএলএ সব ইলেক্টেড, এবং এইটা কোথাও তাদের কিন্তু হচ্ছে আলাদা করে আইনের আগে রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্টও আছে। কোথাও সেই জায়গাটাতেও আমাদের মাথায় রাখতে হবে যে আমার এই অ্যামেন্ডমেন্ট, আমরা এমন নয় যে আজকে এই তড়িঘড়ি করে হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট আনা বা চেঞ্জেস আনাটা প্রথম। আমরা দেখেছি 2023 সালে 3টে ক্রিমিনাল লজ আনা হলো, জেপিসিতে পাঠানো হলো, সব রেকমেন্ডেশন মানা হয়নি। ডিসেম্বর মাসের 12 তারিখে ফ্রেশ করে উইন্টার সেশনেই হচ্ছে সেই বছরে সেই সময় হচ্ছে বিল 2 হিসাবে পাস হয়ে গেল, এবং তারপরে দেখা গেল এই হেস্টলি ড্রাফটেড একটা ল সেটাকে রেগুলারাইজ করার জন্য যখন হচ্ছে জুলাইয়ের 1 তারিখ 2024-এ আসার আগে জুন মাসে হচ্ছে রোজ হোম মিনিস্ট্রির থেকে একটা করে এসওপি আসে। এইগুলো তো প্রেসিডেন্টের আছে। তো এখানে এই ডিসকাশন, রাজনৈতিকভাবে প্রপার আলোচনা এবং এখানে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এই পিউনিটিভ কনসিকুয়েন্স আমি একটা ইম্পোজ করে দিচ্ছি, এটা তো একটা জিনিস বুঝতে হবে যে কোথাও ইনভেস্টিগেটিং এজেন্সি একটা ওভার, যেটা বলছিলেন সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাই সেই তো তাহলে জাজ হয়ে গেল, সেই এক্সিকিউশনার হয়ে গেল। কোথাও তো খুব ভ্যালিড পয়েন্ট সৌমজিৎ, আমি এই জায়গাটাতে আসবো। আমি চন্দনদার কাছে খুব সংক্ষেপে আসি। চন্দনদা, দেখো, একেবারে শুরুতে যেটা বলি সেটা হচ্ছে যে সিজারের কিন্তু আরো দুজন ওয়াইফ ছিলেন। ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি, কোনো একজন ওয়াইফ পম্পিয়া, তাকে বলা হয়েছিল অ্যাবভ দি সাসপিশন হতে হবে, তার কারণ আন্ডাররেটেড কাজ পম্পিয়া করেছিলেন। আমরা যেটা বারবার একটা কথা বলি যে এখানে এই আলোচনাটা যেখানে জেপিসিতে পাঠানোর আগে আমরা দেখলাম পার্লামেন্ট ওয়াজ অন, এবং সেক্ষেত্রে পার্লামেন্টে কোনোভাবে এই প্রপোজালটাকে ডিসকাশন করতে দেওয়া হয়নি, অ্যালং উইথ অন্যান্য প্রপোজাল তো বটেই। আমরা বারবার ইভেন এসআইআর নিয়ে যে প্রপোজাল তাকেও ডিসকাশন করতে দেওয়া হয়নি, অথচ পাঠানো হচ্ছে জেপিসি। আচ্ছা, জেপিসিতে পাঠানোর পরে আপনার কি মনে হয় যে কংগ্রেসের জেপিসিতে প্রতিনিধি দেওয়া থেকে বিরত থাকা উচিত? না, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, জেপিসিতে ধরো অনেক ক্ষেত্রেই তুমি সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা লঘিষ্ঠর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে প্রপোজালটার বিরুদ্ধে কিছু বলার থাকলে বলা যেতে পারে সেখানে, এটা খুব স্বাভাবিক। কিন্তু জেপিসি যখন তৈরি করা হয়, একটা জিনিস বুঝতে হবে, তুমি যদি ওভারঅল এটাকে পাস করাতে হয়, ইট ইজ ইম্পসিবল। 2/3 মেজরিটি তুমি শুরুতেই বলেছো, এটা সকলেই জানে। কিন্তু জেপিসিতে গিয়ে এটাকে আর না হলেও এটাকে এনফোর্স করা যেতে পারে, কারণ জেপিসিতে যে কমিটিটা হবে 21+10, সেখানে কিন্তু সংখ্যাধিক্য থাকবে সরকারি ক্ষেত্রে। সুতরাং তোমাকে ইমপ্লিকেট করাটা খুব সুবিধা, স্টেটমেন্ট বাই দি স্ট্যান্ডার্ড অফ গভর্নমেন্ট, যে এটা আমরা ইম্পোজ করতে চাইছিলাম এবং এই ভালোর জন্য করতে চাইছিলাম, যেটা হয়নি। কিন্তু পরিষ্কারভাবে আমাদের একেবারে এক্সপেরিয়েন্স ইন্ডেক্স কি বলছে? এক্সপেরিয়েন্স ইন্ডেক্স বলছে যে আমরা যখন এই 30 দিনের কথা মাথায় আসে, এই প্রপোজালটার কথা মাথায় আসে, এবং সেক্ষেত্রে আমরা দেখি এক্সিকিউশনের যারা তারা সরকারি এমপ্লয়ি, এবং সরকারি এমপ্লয়িকে কিভাবে ব্যবহার করে ইডি অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট আওয়ার্স। আমরা দেখেছি কিভাবে ইডির ডিরেক্টর চেঞ্জ হয় মাঝরাতে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, পলিটিক্যাল ইন্টারেস্টকে সামনে রেখে যদি হঠাৎ কিছু মানুষের মুখ তোমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমরা দেখতে পাই পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আমরা দেখতে পাই আসামের হিমন্ত বিশ্ব শর্মা, আমরা দেখতে পারি উত্তরাখণ্ডের রমেশ পারিওয়াল, মহারাষ্ট্রের নারায়ণ রানে, রেড্ডি ব্রাদার্স, আমরা দেখতে পারি ইউদুরিয়াপ্পা। এই এতগুলো মুখ যখন দেখতে পারি যে এরা ছেড়ে দেওয়া, এদের আইন স্পর্শ করতে পারে না, তখন পাশাপাশি দেখতে পারি বহু রাজ্যে হেমন্ত সোরেনের মতো মানুষ যাদের ওখানে বন্দি করে রাখা হয়, এবং তার পরবর্তী সময় তারা আবার ফিরে আসে এবং জিতেও ফিরে আসে। ইনফ্যাক্ট যার জন্য আমি এখানে বলে শেষ করি, আমি এখানে বলে শেষ করি যে আজকে এর উদ্দেশ্যটা কমপ্লিটলি সাধিত, যেখানে মানুষ বিশ্বাস করতে শুরু করবেন যে এর পিছনে পলিটিক্যাল চক্রান্ত একেবারে। একটা বিরতি নিতে হবে, বিরতির পরে প্রসঙ্গে ফিরবো যে তৃণমূল কংগ্রেস যেখানে নির্দিষ্টভাবে কিছু যুক্তি দিচ্ছে এই বিলের বিরোধিতা করে, চন্দনদা যেটা বললেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তো সেই বক্তব্যগুলো তুলে ধরার একটা স্কোপ থাকে, সেটাও কি বিবেচনা করা দরকার ছিল না? আমি এই প্রসঙ্গে তসিফের কাছে আসবো, তার আগে ছোট্ট একটা ব্রেক নেওয়ার সময় হচ্ছে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
আমি একটু দেখে নিই অধীর রঞ্জন চৌধুরী এবং সুজন চক্রবর্তী তারা কি বলছেন এই নিয়ে। ইন্ডিয়া ব্লক আজকে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে ভোটের কারচুপি, ভোট চুরি, তা নিয়ে যখন আন্দোলিত সারা দেশ, তখন নজরটাকে ঘুরিয়ে দাও। সেই নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো। নিও ফ্যাসিস্টিক একটা ট্রেন্ড বিজেপির পরিষ্কার হয়ে যাচ্ছে। এটার মধ্যে দিয়ে কি বলা হচ্ছে, দেশে তো আইন কানুন আছে। যদি 1 মাসের হেফাজত হয় কোনো একটা কেসে, তাহলে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, অন্য কোনো মন্ত্রী হোক, তাকে সরে যেতে হবে। আইন তো আছে, যথেষ্ট আইন আছে। এক্ষেত্রে সরকার কেন এটা করছে? কারণ বিপক্ষের সরকারকে কবজা করতে পারছে না। আমার তৌসিফের কাছে এখানে প্রশ্ন, যে তৌসিফ নির্দিষ্টভাবে ভ্যালিড কিছু প্রশ্ন সেগুলো তো তৃণমূল কংগ্রেস তুলেছে, যদি এটা প্রহসন মনে হয়েও থাকে, কিন্তু বিল টেবলড হয়েছে, পেশ হয়েছে এবং সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে কাঠামো, তার মধ্যে দাঁড়িয়েও তো এই বক্তব্যগুলো বলা যায়, সেটা কি বিবেচনা করা যেত না? দেখুন, পার্লামেন্টের ভিতরেই তো বিলটাকে ছেড়ে দিয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট এআইটিসি থেকে। তাহলে সেটাই তো মেসেজ যাচ্ছে যে যখন জেপিসি করা হচ্ছে, ওটা তো একটা ফার্স একটা প্রসিডিংসে পার্টিসিপেট করে ওটাকে মাহাত্ম দেওয়া যাবে কেন? ওয়াই গিভ ইম্পর্টেন্স টু আ ফার্স প্রসিডিংস? যে কোনো দিন বিজেপির কাছে মেজরিটি নেই যে ও এই অ্যামেন্ডমেন্টটাকে পাস করাতে পারবে। স্পেশাল মেজরিটি দরকার অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্যে। দ্বিতীয় কথা হচ্ছে যে অবজেক্টিভসটা কি? এসআইআর থেকে অ্যাটেনশনটা সরিয়ে দাও। প্রাইম মিনিস্টার মোদির উপরে যে একটা প্রশ্নচিহ্ন আছে, ওইখান থেকে অ্যাটেনশনটাকে সরিয়ে দাও। তো এই ডিবেটে গিয়ে আরও পলিটিক্যাল প্রপাগান্ডাকে সার্ভ করার কি লাভ? আইন যদি আমি কথা বলি, প্রুভেন ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এই লিগাল অনেক পুরনো থেকে প্রিন্সিপালস অফ ন্যাশনাল জাস্টিস, পুরো এটা সেটেলড ল, এর বিরুদ্ধে হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট। না আপনাকে চার্জশিট দেখাতে হবে, না আপনাকে কনভিকশন দেখাতে হবে, শুধু 30 দিনের জন্য অ্যারেস্ট করে আপনাকে প্রেশারাইজ করবে বিজেপি যে আপনাকে পদ থেকে সারিয়ে দেবো, নাহলে আমার কথাটা শুনতে হবে আপনাকে। এইটাই তো পাবলিক কি আমরা বুঝতে পারছি না? কি পাবলিক বুঝে না যে কি হচ্ছে এখানে? চিফ মিনিস্টার হোক বা যে কোনো মন্ত্রী হোক, শুধু অ্যারেস্ট করে দেওয়া। এই ভারত, আমাদের দেশে বিজেপি শাসনে লাস্ট 11 বছর থেকে আপনি দেখুন না কিভাবে মিসইউজ করা হচ্ছে। কাউকে একটা অ্যারেস্ট করে দিন, 30 মিনিট ইজিলি আটকানো যাবে। মানে এটা নিয়ে বিবেচনা বা আলোচনা করার মতো গুরুত্ব দেওয়ার কোনো অর্থ নেই। ওই ব্যাপারটা এরকম আবার কিছু হয়ে গেছে। তোমাকে আগেও বলেছিলাম, আবার বলেছি, আমার তসবির কথা শুনে সেই কিউট লেফটিস্টদের কথা মনে পড়ে গেল। আমরা কি সত্যি স্বাধীন টাইপের? ইট ইজ ফার্স, বাট ইউ হ্যাভ টু টেল ইট, রাইট? জেপিসি কেন হয়েছে? জেপিসি সবকটা পার্টি নিজের মতবাদ দেবে, রাইট? এটা দুর্ভাগ্য যে তৃণমূলের বলার কেউ নেই। তৃণমূলে কেউ বলতে পারে না, কেউ কয়লা, কেউ বালি, কেউ গরু, কেউ চাকরি নিয়ে ব্যস্ত। ওর জন্যই অ্যাটেন্ডেন্স 37%, ডিবেটে পার্টিসিপেশন মাত্র 2, এরা বলতে পারে না। আর সেকেন্ড কথা, আমি কিন্তু পার্লামেন্টের মধ্যে তো এর বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর বিরোধিতা করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রেস কনফারেন্স করেছেন। দরকার নেই তো, কোথায় যেখানে করার দরকার সেখানে করলাম না। আমি বললাম তো, আমরা এখানে ডিবেট করছি, তোমার কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে কেউ একজন তোমার বিরুদ্ধে শ্যাডো তর্ক করে যাচ্ছে, লাভ আছে কি? ভাই তোমার সময় বলো। সেকেন্ড হচ্ছে তৌসিফ একজন আইনজীবী, আমি ওর কাছে ল মানে স্টেটমেন্ট শুনলে ভালো লাগতাম। ও ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি ইজ দ্য কমন ল প্রিন্সিপাল। সিভিল ল ইজ অ্যাপ্লিকেবল ইন ইন্ডিয়া। দিস ইউ হ্যাভ টু প্রুভ ইউর ইনোসেন্স। পিএমএলএ অ্যাক্ট আছে, ও হয়তো জানে। থার্ড হচ্ছে এসআইআর নিয়ে এক্ষুনি কথা হচ্ছিল। এসআইআর এর পরপর সুপ্রিম কোর্টের বেশ কটা অর্ডার এসছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। যাতে আধারকেও, হ্যাঁ একদমই না সুমপ্রিয়াদি, একদমই না। আমি তোমার বাংলার অন্য মিডিয়ার কথা ছেড়েলাম, তোমাকে আমি অন্তত তাদের মতো ধরি না। তোমার যথেষ্ট মেধা আছে, সে মেধা অনুযায়ী তুমি আগের দিনটা নিশ্চয়ই দেখেছো, কালকের জাজমেন্টও দেখেছো। ইলেকশন কমিশনে ভাই থামো না, না না এক সেকেন্ড, থামো না, শেষ করতে দাও। ইন্টারভিন করছে অনেক ইম্পর্টেন্ট। এক সেকেন্ড,
এই সার্টিফিকেট নিয়ে কথা হচ্ছে তো, কাগজ নিয়ে কথা হচ্ছে তো। 2007 থেকে পিটিশন পেন্ডিং আছে। প্রধানমন্ত্রী একটা সার্টিফিকেট বলেছিলেন, দাবা করেছিলেন যে ডিইউ থেকে উনি গ্রাজুয়েশন করেছেন। দেখিয়ে দিন না, দেখিয়ে দিন না। ওই মাস্টার্স বললে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, এটা কোথায় বুঝতে তোমার একটু অসুবিধা হয়, তাও বোঝার চেষ্টা করো, কাউকে দিয়ে বুঝে নিও। আমি যেটা বলছি এসআইআর নিয়ে মোবাইল আমি যেটা বলছিলাম, তো অন্য মিডিয়া অন্য জার্নালিস্টের কথা আমি যাব না। আমি তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করি, মৌপিয়া নন্দীকে যথেষ্ট শ্রদ্ধা করি। তো মৌপিয়া নন্দী আশা করি জাজমেন্টগুলো, অর্ডার নট জাজমেন্টগুলো পড়েছে। আগের দিন যেটা অর্ডারটা ছিল দ্যাট ইজ কনসেন্ট অর্ডার। ইলেকশন কমিশনের পাওয়ারে কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না এবং করেওনি। কনসেন্ট অর্ডারে কোর্ট রাজি, মানে ইলেকশন কমিশন রাজি হয়েছে এবং সেই মোমেন্টে বলা হয়েছে যাদের নাম বাদ গেছে রিঅ্যাপ্লাইয়ের ক্ষেত্রে দে ক্যান ইউজ দেয়ার আধার, বাট দ্যাট ইজ নট ইনক্লুডেড ইন দোজ 11 ডকুমেন্টস। গতকাল সেটাকে রিআইটারেট করা হয়েছে। মোদির কাছে আছে সার্টিফিকেট আছে, তাই তো? না, বাংলা বুঝতে অসুবিধা তোমার বললাম না। তুমি তো বলতে বাংলা বুঝতে অসুবিধা তোমার ভাই। তৃণমূল বাংলা করে বেড়ায়। তুমি আগে বাংলা শিখে আসো, তুমি আগে বাংলা শিখে আসো ভাই। তুমি পশ্চিমবঙ্গে দেখো তো তৃণমূল বাঙালি করছো, তো তুমি আগে বাংলা শিখে আসো। বাংলা মানে বোঝো তারপর কথা বলো। বাংলা মানে বোঝো তারপর কথা বলো। বাংলা মানে বুঝতে না পারলে এটা তোমার ব্যাড লাগ, আমার নয়। নরেন্দ্র মোদি কাছে গোটা দেশ থেকে সার্টিফিকেট চাইছে, নিজের সার্টিফিকেট চাইছে। আমরা আলোচনা করছি। আমার সোনা ভাই তুমি শোনো, তুমি যদি এটা তোমার হোটেলেও যদি থাকতে যাও না, তোমার একটা কাগজ দেখাতে হয়। তা দেশের ভোটার হবে, তার কাগজ দেখাবে না? দেশের ভোটার কাগজ দেখাবে না? নরেন্দ্র মোদীকেও দেখাতে হবে। এসআইআর হলে নরেন্দ্র মোদীকেও দেখাতে হবে। নরেন্দ্র মোদী এক্সেপশন নয় এসআইআর এর ক্ষেত্রে। গ্র্যাজুয়েশন আছে, এসআইআর এর নরেন্দ্র মোদী এক্সেপশন নয়। আসলে ইস্ট জর্জিয়ার পিএইচডি সকল আইনজীবী দলের লোক তো আপনি বাংলা বোঝো না বলে বলটা। আবার বলছি মবিদি, আমাকে শেষ করে দাও প্লিজ। যেটা বলছিলাম আধার নিয়ে, যে তোমার যে মিসকনসেপশনটা, আধার কিন্তু ইনক্লুড করেনি। আধার যেটা করেছে রিঅ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাজ প্রাইমারি ডকুমেন্ট, বাট নট উইদিন দোজ 11 ডকুমেন্ট। সুপ্রিম কোর্ট এটা ক্ল্যারিফাই করে দিয়েছে। তুমি যদি পুরো মানে অর্ডারটা শোনো তাহলে দেখতে হবে। এবং অমর্ত্য সেন তো সেটা নিয়ে সুপ্রিম কোর্ট, আমি অমর্ত্য সেন কি বলেছেন, উনি মহান নমস্য ব্যক্তি। অমর্ত্য সেনের কথা দেওয়ার যোগ্যতা আমার নেই, আমি ওনার কথা যোগ্যতা উত্তর দিতেও চাই না। আমি আবার প্র্যাকটিক্যালি বলছি, তৃণমূল জেপিসিতে যায়নি কেন, তার উত্তর তৃণমূল তার সমর্থকদের দিন। তো আমার কাছে যদি জিজ্ঞেস করো কেন যায়নি, আমি বলবো এরা কয়লা বালি চাকরি এগুলো চুরির হিসাব রাখতে পারে। পার্লামেন্টে মুখ খোলার দম বা সাহস কোনোটাই নেই এদের। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাটেন্ডেন্স একসময় লোয়েস্ট ছিল পার্লামেন্টে, তলার থেকে হিসাব হতো সবচেয়ে লোয়েস্ট অ্যাটেন্ডেন্স কার, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেকেন্ড লোয়েস্ট কার, দীপক অধিকারীর। তার এখন 33% হয়েছে। সে ডিবেটে পার্টিসিপেট করে না, সে কোনো কোয়েশ্চেন রেজ করে না। সুতরাং এহেন একজন মানে লিডার অফ পার্টি যাদের আছে তারা জেপিসিতে যাবে না বুঝলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন, বাংলাদেশে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদি বাড়ি ভাঙা নিয়ে, সেটা নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন। এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা যদি পাওয়া যায় ওনাকে দেওয়া হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি কোশ্চেনটা করেছেন। সৌমজিতের কাছে আসি। সৌমজিৎ, আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি, আমরা তো যখন কাস্টাডির কথা বলছি, 30 দিনের ডিটেনশনের কথা বলছি, তখন অবভিয়াসলি হচ্ছে ক্রিমিনাল প্রসিডিংস এর কথাই বলছি এবং ক্রিমিনাল কোর্টে যে প্রিন্সিপালস গুলো গাইডেড হয় সেটার উপরে। আমি প্রথমেই বললাম প্রিজাম্পশন অফ ইনোসেন্স প্রিভেলস আনটিল প্রুভেন গিল্টি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু আইন ব্যতি রেখে বাকি সবটাই কিন্তু এই প্রিন্সিপালটা প্রিভেল করে। অন্যান্য ক্ষেত্রে হচ্ছে পক্সো ক্ষেত্রে, ফরেন ফরেনার্স এগুলোর ক্ষেত্রে কিন্তু রিভার্টেবল প্রিজাম্পশন আছে, যেখানে আগে থেকেই ধরে নেওয়া হয় ওনাসটা হচ্ছে অ্যাকিউজডের উপর থাকে। এখানে যখন হচ্ছে একটা লোককে আমি ডিটেইন করছি ইন কাস্টাডি, এবার সেই জায়গায় কোথাও তো একটা দেখা যায় যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যে যার যত রকম হচ্ছে ভিন্ডিকটিভ যদি মোটিভ থেকে থাকে তাহলে ডিটেইন করে দেবে। 30 দিন যথেষ্ট। তাকে আমি হচ্ছে প্রপার পলিটিক্যাল ওয়েতে যদি ওপেনলি রিমুভ না করতে পারা যায় তাহলে হচ্ছে মিসইউজ অফ দি পাওয়ার্স হবে। একটা ইনভেস্টিগেটিং এজেন্সির এতটা ওভাররিচ দেওয়া হচ্ছে, ইট ইজ আ কমপ্লিট স্ট্রাইক টু দি ফেডারেল স্ট্রাকচার। একটা বুঝতে হবে এটাকে আমরা বলি হচ্ছে ফেডারেল ওভাররিচ। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় আমাদের অ্যাজ আ প্রিন্সিপাল বা একটা পলিসি যে কোনো কিছু জনস্বার্থ বা একটা সুশাসনের জন্য হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে কালকে যখনই কোনো বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রেসিডেন্ট দেখেছি, সেই জায়গায় যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি চায় তাহলে সেটা হচ্ছে অস্থিতিশীল করতেই পারে। সেই ক্ষেত্রে কিন্তু ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে সেইটার ওপর কমপ্লিটলি একটা ব্লো হচ্ছে আমাদের মনে হয়, আমার মানে লিগ্যাল সেন্সে সেই জায়গাটা মনে হয়। এবং আর একটা জিনিস মেজার করা দরকার হচ্ছে, এবং
কোনো জায়গায় তো ম্যালিশিয়াস প্রসিকিউশন হয়, ম্যালিশিয়াস ডিটেনশনও হয়। সেই জায়গায় হচ্ছে একটা তো প্রভিশন কোনো জায়গায় থাকবে, কেউ রংলি রিমান্ড হতে পারে, বহু ক্ষেত্রে হয়। আমরা এখন দেখি সুপ্রিম কোর্ট বিভিন্ন ভাবে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, রিজনস অফ অ্যারেস্ট অনেক কিছুতে ভিউজ নিচ্ছে, এবং সেই জায়গায় জুডিশিয়াল সেফগার্ড কি। আজকে ইভেন অ্যাজ আ পাবলিক প্রসিকিউটর যিনি প্লি করবেন, হি ইজ নট আ মাউথ পিস অফ দি পুলিশ অফ দি ইনভেস্টিগেটিং এজেন্সি। তিনি কিন্তু স্টেটকে রিপ্রেজেন্ট করে, তার নিরপেক্ষতার একটা বিষয় আছে। সেই জায়গায় তার ক্ষেত্রেও কোনো নিরপেক্ষতার বিষয় নেই, বিকজ ইট ইজ সিম্পলি দি কনস্টিটিউশন এমন একটা জায়গা করে দিচ্ছে, সেই জায়গায় একটা কোথাও যেন মনে হয় যে একটা আরবিট্রারিনেস চলে আসছে। আমি এখানে একটু চন্দনদার কাছে আসবো সৌম্যজিৎ, চন্দনদার কাছে আসি। চন্দনদা, গতকাল সুপ্রিম কোর্টের যে অবস্থান এই আধার নিয়ে, সেটা তরুণদের বক্তব্য হচ্ছে যে এটাকে যেভাবে দেখানো হচ্ছে যে নির্বাচন কমিশনের জন্য ধাক্কা ইত্যাদি, সেরকমটা নয়। ঝুম্পা লাহিড়ির ইন্টারপ্রিটেশন অফ মেলোডি একবার যদি পরে কেউ আমি বলবো, তুমি কিভাবে ইন্টারপ্রেট করছো? স্বাভাবিক, তরুণ যেটা বলেছে সেটা হচ্ছে রিঅ্যাপ্লিকেশনের যে প্রসঙ্গ এটা তুলেছেন। আধার একেবারে ডিরেক্টলি ইজ নট আ ডকুমেন্ট, এটা ঘটনা, কিন্তু এর যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু স্টেপ টুয়ার্ডস, এটা কিন্তু বাস্তব। তা না হলে সুপ্রিম কোর্টের রায়টা দিতেন না, ইনফ্যাক্ট এই ডিরেকশনটা দিতেন না। এবং সুপ্রিম কোর্টের একটা বাধ্যবাধকতা আছে, এটা আমরা খুব ভালো করে জানি। সেই বাধ্যবাধকতাটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কখনোই ইন্টারভেন করতে পারে না, খুব স্বাভাবিক, ইলেকশন কমিশনের অথরিটি, আনলেস ইট ইজ সো মাচ। আমি তোমাকে একটা কথা এখানে বলতে চাইছেন যে কিন্তু সুপ্রিম কোর্টের এই অবস্থানে এটা স্পষ্ট যে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে যে অনিশ্চয়তা এবং যে টেনশন, সেটা অ্যাপ্রিশিয়েট ফর এ সেকেন্ড আমি এটা শেষ করে আমি জানি জাস্ট এ মিনিট, যে আধার ইজ নট আমি এই প্রসঙ্গেই আসছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সেদিন তরুণ ছিল, সেদিন তুমি এই প্রশ্নটাই করেছিলে, আমি তোমাকে একটু পরেই উত্তরটা দিই। তার আগে যেটা বলে নি যে এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগের যে আলোচনাটা তুমি করেছো, আমি শুধু স্মরণ করিয়ে দেব, ঠিক 2 বছর হলে, 2 বছরের সাজা হলে তোমার পার্লামেন্টারি ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ডিসলজ হয়ে যাবে। রাহুল গান্ধীর ঠিক 2 বছরই হয়েছিল সুরাতকোটে, এবং রাতারাতি স্পিকারের একটা ডিসিশন রয়েছে, ডিসকোয়ালিফাই করে দাও। তিনি কিছুটা সময় পান, বিবেচনা, অর্থাৎ সময় পান যে যদি তার মধ্যে উচ্চতর আদালতে আপিল করা হয় বা কিছু, 30 দিনের একটা বাফার রয়েছে। কিন্তু খুব তড়িঘড়ি 2023-এর মার্চ মাসে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গেল। পাপেট ডান্সিং আর কাকে বলে? আর দ্বিতীয় প্রশ্ন, তার বাংলোটা পর্যন্ত কেড়ে নেওয়া হলো, তোমার মনে থাকতে পারে। It had hurt the sentiment of the politicians. আমি শুধু বলছি পলিটিক্যাল সিস্টেমেরই। আমি এবার দ্বিতীয় প্রশ্নে আসবো, তাতে বোঝা গেল যে এদের এই প্রপোজালের কার্যকারিতা কি। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে, আমি এই প্রসঙ্গটা কেন তুলেছিলাম সেদিন? প্রসঙ্গটা তুলেছি 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট বলুক তরুণ, বা এই 11 বছরের শাসনে কংগ্রেস যদি ভুলও করে থাকে তারা রেকটিফাই করেছে, একটা ডকুমেন্ট মৌপিয়া তুমি ক্লেম করতে পারবে ইউ আর আ সিটিজেন অফ ইন্ডিয়া বিকজ অফ দিস? এইটা তোমার এক্সক্লুসিভ ডকুমেন্ট, সিটিজেন অফ ইন্ডিয়া। জাস্ট এ মিনিট, 11টা সেপারেট ডকুমেন্ট তোমার, 11টা পাসপোর্ট ইজ কি বলা হচ্ছে, ভোট ফর ভোটিং, পাসপোর্ট ফর ট্রাভেলিং, রেশন ফর রেশন গেটিং। তুমি বলো একটা স্পেসিফিক ডকুমেন্ট, যদি কেউ ভুল করে থাকে আগে, এটাও তো ভোটার কার্ড, এগুলো তো সব কংগ্রেসের তৈরি করা। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে ভোটার কার্ডে নাম থাকা না থাকা মানে তার নাগরিকত্ব প্রমাণ থাকা না থাকা নয়, দ্যাট ইজ ওটা ক্লিয়ার করে দিয়েছে সুপ্রিম কোর্টে। ইনফ্যাক্ট ইসিআই, ফার্স্ট, আমি তাদের মুখপত্র না, সুপ্রিম কোর্টের কথা বলছি। সেকেন্ড হচ্ছে সেকশন 9 অফ আধার অ্যাক্ট বলে দেয় আধার সিটিজেনশিপ প্রমাণ নয়। থার্ড, মপিয়াদি আজকে যে ছেলেটা 18 বছর বয়স, আমি বয়স্ক লোকের কথা বলছি না, তার বাবা বা মা 2002 সালে সাবালক ছিল না বলতে চাইছো? বাল্যবিবাহ হয়েছিল নাকি? তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেছিল? 2002 এসআইআর তার নাম থাকবে না? 2000 বাংলার কথা আমি বলছি, 2002 এসআইআর এর যার নাম থাকবে তার তো একটা ডকুমেন্টও লাগবে না। আমি একটু তৌসিফের কাছে আসি, কিন্তু তৌসিফ, প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, ধরা যাক জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে দেখেছিলাম যে 5 দিনের মাথায় পার্থ চ্যাটার্জির যে মন্ত্রিত্ব, সে মন্ত্রিত্ব চলে গিয়েছিল। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে বেশ কয়েক মাস তিনি জেলে যাওয়ার পরও মন্ত্রী পদে বহাল ছিলেন। দেখুন, কারোর বিরুদ্ধে অ্যাকশন কিভাবে পার্টি নিচ্ছে সেটা তাদের প্রিরোগেটিভ।
যদি ম্যাটেরিয়ালস থাকে, হ্যাঁ, কিন্তু যার কোনো উপরে মন্ত্রী জেল থেকে মন্ত্রিত্ব চালাচ্ছেন বা মন্ত্রীর পদে বহাল থাকছেন, প্রধানমন্ত্রীর যেটা বক্তব্য যে এটা গণতন্ত্র সম্পর্কে খুব ভালো বার্তা দেয় না। না, তো প্রধানমন্ত্রী সেটা ডিসাইড করবে না তো যে তৃণমূল পার্টিটাকে কি করে চালাতে হবে। না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি চালাচ্ছে, সে ডিসাইড করবে যে ওনার ক্যাবিনেটে কে থাকবে কে থাকবে না। সরকারি চাকর ম্যান্ডেট না, এটাই দেখুন, এটাই কথা ভাই, বিশ্বাস করো, বেঙ্গলের মানুষ বেঙ্গলের ম্যান্ডেট দিয়েছে মমতা ব্যানার্জিকে, প্রধানমন্ত্রীকে দিল না। সরকার যারা চালায় থেকে নরেন্দ্র মোদী ডিসাইড করবে না যে বেঙ্গলের ক্যাবিনেটে কে থাকবে বা কে থাকবে না। এটাই তো লড়াই, দেশের মালিক হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মালিক নয় রে ভাই, নিতে এসেছে, একদম মন্ত্রী ও চাইছে যে দিল্লি থেকে ডিক্টেট করবে যে বেঙ্গলের ইউনিয়নে ক্যাবিনেটে কে থাকবে আমার না এখানে থাকবে না। আমার এখানে চন্দনদার কাছে প্রশ্ন আছে, কিন্তু চন্দনদা যখন অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী পদে তিনি ইস্তফা দিচ্ছেন না, তখন তো কংগ্রেসও বলেছিল যে তার ইস্তফা দেওয়া উচিত ছিল 100 টাইমস। আমি তোমাকে এখনো বলছি এটা একটা মরাল গ্রাউন্ড। দেখো আমরা এটা খুব ভালো করে সেই মরাল গ্রাউন্ডে কেউ যদি শুধুমাত্র মরালিটি তো ভীষণ ভ্যারি করে। দেখো ইন্টারেস্টিং মরালিটি যদি একটা মানে মরালিটির ভিত্তিতে যদি সবকিছু হতো তাহলে তো আইন কানুন কিছুই, তাহলে কেউ অপরাধ করতো না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা যখন কনস্টিটিউশন দেখি, বেসিক্যালি আমরা যখন পলিটিক্যাল সায়েন্সকে নিয়ে রিড করি, আমরা প্রথমত যেটা যেমন ফান্ডামেন্টাল রাইটস নিয়ে ভাবি, তেমন ডিরেক্টিভ প্রিন্সিপালস নিয়েও ভাবি। একটু প্রিন্সিপালের প্রশ্ন তো আছেই। তুমি একজন সিটিজেন হিসেবে আমরা প্রিন্সিপালাইজ, যেটাও তো অস্বীকার করে লাভ নেই। আমি তোমাকে বলি, আমি মৌপিয়া, সিম্পল, আমাদের না একটা এক্সপেরিমেন্ট এক্সারসাইজের ব্যাপার ছিল, সেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি ছিল কিনা। আমরা দেখেছি, ইভেন নীতিশ কুমারজিকেও দেখেছি, রেল অ্যাক্সিডেন্টের পরে তিনি পদত্যাগ করেছেন, গাইসাল মনে থাকতে পারে, তার আগে তো বহু ঘটনা। তুমি একটা জিনিস বলো তো, কালেকটিভ রেসপন্সিবিলিটি কোন জায়গায় পৌঁছেছে? আজকে রেলের পর রেল অ্যাক্সিডেন্ট হয় আর প্রমোশন হয় অশ্বিনী বৈষ্ণবের। আমি বলছি প্রিন্সিপালটা লস করছে, এই প্রিন্সিপালটা লস করছে। আর সেই কারণে বলি যে আজকে যে প্রসঙ্গটা উঠেছে, অবশ্যই কেজরিওয়ালের ক্ষেত্রে আমরা সেই দাবি করেছিলাম। আমরা ঠিক তেমনভাবে এই দাবিও করেছিলাম যে এটা ক্লোজ করার ব্যাপার নয়, এটা মরাল কোয়েশ্চেন, প্রধানমন্ত্রীর কোয়ালিফিকেশন কি। সুপ্রিম কোর্ট তাকে ক্লোজ করে দিলে প্রশ্ন করা যাবে না। তোমার মনে হয় ইট ইজ আ রাইট এক্সারসাইজ? আরটিআই একটা দাদা আপনার রাইট এক্সারসাইজ? সৌমজিৎ কিছু বলতে চাই। সৌমজিৎ, আপনার সময় ছিল, পড়ুন না একটু। মৌপিয়া শোনা যাচ্ছে? হ্যাঁ সৌমজিৎ, স্পষ্ট। হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন একটা রেজ করেছো, মরালিটি। এভরিথিং হুইচ ইজ মরাল ইমরাল ইজ নট ইলিগাল, ওকে? এটা কিন্তু একটা আমরা জানি, এটা যখন কোর্টে আর্গিউ করি না, বলি অল দ্যাট থিংস হুইচ আর ইমরাল ইন দ্য সোসাইটি মাইট নট বি ইলিগাল। তার মানে এইটা নয় যে আমি আজকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে একটা সিম্পল একটা রিমুভ উইদাউট এনি বেসিস, একটা পলিসিগত কোনো জায়গায় বেসিস থাকবে না, ফেডারেল স্ট্রাকচারটায় মর্যাদা দেবো না, জাস্ট একটা রিমুভ মিনিস্টার বাটন লাগিয়ে দেবো, এবং সেই ক্ষেত্রে একজন অটোমেটিক্যালি 30 দিন ডিটেইন করে দিলে তার কোনো কোর্টরুম ড্রামা নেই, কোনো ভার্ডিক্ট নেই, জাস্ট একটা ব্যুরোক্রেটিক নট দেখানো হবে, বাস হি গোজ। আমার কোথাও আমি জানি না আগামী দিনে কোন যে সরকার এটা যদি হচ্ছে আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হয়, কোনো জায়গায় যদি দাঁড়ায় যে গভর্নমেন্টই আসুক, সেখানে আমার মনে হয় হচ্ছে এভরি তাহলে একটা জেল মান্থলি ম্যাগাজিন বোধহয় হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে থেকে বার করতে হবে, কারণ এভরি মান্থে হচ্ছে পুরো হিস্ট্রিটা দিয়ে ভালো ম্যাগাজিনটা চলবে, এরকম একটা জেল মান্থলি ম্যাগাজিন। ইট হ্যাজ টু হ্যাভ সাম লিগাল বেসিস, ইট হ্যাজ টু হ্যাভ সামথিং যেটা হচ্ছে অন্যান্য আইন, যেখানে চন্দনদা বললেন সেই ক্ষেত্রে একটা অনেক ইমপিচমেন্ট প্রসিডিওর আছে, ডিসকোয়ালিফিকেশন প্রভিশনস আছে, ভেরিয়াস প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট আছে, জুডিশিয়াল অ্যাভিনিউজ আছে, সেইগুলো বাইপাস করে তো এই জায়গাটা হতে পারে না কোনো। আমি খুব সংক্ষেপে তরুণের কাছে আসবো। তরুণ, আমরা কি দেখেছি সাম্প্রতিক অতীতে যাদের আমরা জেলে যেতে দেখেছি, কজনের কনভিকশন হয়েছে এখনো পর্যন্ত? অ্যাকুইটাল পেয়ে গেছে সবাই। না কনভিকশন কতজনের? তোমাকে উল্টো প্রশ্ন আছে, অ্যাকুইটাল হয়ে গেছে? অ্যাকুইটাল না হলে তাকে ধোয়া ধবধবে ফর্সাখানায়, ধবধবে ফর্সাখানায় বলা যায় কি অ্যাকুইটাল হয়েছে? হ্যাঁ হয়েছিল, উনি তো স্বরাষ্ট্র হয়েছিল, সুপ্রিম কোর্ট দিয়েছে, এক্স্যাক্টলি হয়েছে।
এক্স্যাক্টলি দাদা হয়েছে, আমার মনে হয় আপনার ভুল বলছেন, হয়েছে। আমার মনে সেকেন্ড হয়- হচ্ছে কনস্টিটিউশন, আমি আবার যেখান থেকে শুরু করলাম আমি আবার আসছি, ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ভাবেনি ভারতবর্ষের রাজনীতি এতটা নিম্ন স্তরে নেমে যাবে যেখানে একজন জেলে থেকেও বলবে আমি মন্ত্রী থাকবো, ভাবেনি তারা। একজন মন্ত্রী জেল হওয়া, প্রধানমন্ত্রী জেল হওয়া মানে সরকার কিন্তু পড়ে একই যাবে না, সঙ্গে মুখ্যমন্ত্রী জেল একই- হওয়া মানে এক সরকার সেকেন্ড, পড়ে এক যাবে না। সেকেন্ড ধরুন, দিদি, যেটা তৃণমূল অভিযোগ করছে যে ঠিক আছে 30 দিনের মধ্যে 30 দিন যদি কেউ হেফাজতে থাকে 31 দিনের মাথায় তার মন্ত্রীপদ চলে যাবে, কিন্তু সাম্প্রতিক অতীতে তো একাধিক ব্যক্তিকে আমরা দেখি, যে তৌসিফও কিছুক্ষণ আগে উল্লেখ করছিল, যারা বিরোধী রাজনীতি করতেন এবং যার যারা ছবি দেখাচ্ছে যারা না? বিজেপিতে জয়েন করার পর দিদি। এক সেকেন্ড, যারা বিজেপিতে জয়েন করার পর তাদের কাছে একটা সামানও যায়নি। যার ছবি দেখছো না স্ক্রিনে, যার ছবি দেখছো, সেই লোকটা যখন জেলে গেছিল সে কিন্তু রেজিগনেশন দিয়ে গেছিল। লয়ের দরকার হয় না, একটা মোরালিটি গ্রাউন্ডে তৌসিফ। নিজের থেকে করা উচিত ছিল। দেখুন আজকে আমরা যদি ডেটা পুল আপ করি 2024 ইলেকশনের পর 543 এমপিস এর মধ্যে 251 ঠিক। এমপি अगेंस्ट ক্রিমিনাল কেসেস পেন্ডিং আছে। কতটা মেজরিটি অফ देम আর ফ্রম বিজেপি। আরে ভাই আমার আপনি নামও তো আছে, প্রমোট করছেন, তুমি MP র কথাই যাচ্ছ কেন? আমি শেষ করিনি, বলছি আমার নামও আমি আছে বলছি তোমাদের দয়াতে। অবজেক্টিভটা কি, এই যে তুমি আপনি রাজনীতিটা একটা করো না, তোমার amendment নামে নিয়ে নেই। এসেছেন, এখানে amendment যারা এর সক্রিয় objective এটা রাজনীতি নয় আছে, তাদের সবার যে নামে আছে। আপনি কারাপশনটা শেষ করতে চাইছেন, এটা নয়। যদি আপনার অবজেক্টিভ থাকতো আরে, যে কারাপশন লটা শেষ তো দরকারই হতো করবেন, না। আপনি নিজেই Morality ground এ resign করা উচিত ছিল। করলেন হেমন্ত বিশ্ব শর্মা বিরুদ্ধে, ওকে উনি resign দিলেন, ওকে করেছেন। চিফ মিনিস্টারশিপ উনি দিয়ে দিলেন। resign করেছিলেন। আপনার ওনাকে কেউ বলেনি অবজেক্টিভ ভাই। হচ্ছে অপোজিশনের হেমন্ত লিডারদেরকে বিশ্ব- ভয় দেখানো, যাতে ও আরে, অপোজিশন পার্টি হেমন্ত ছেড়ে সোরেন, বিজেপিতে চলে এসে হেমন্ত বিজেপিতে সোরেন ওকে রিওয়ার্ড করা resign যাবে। করেছিল। এ তো পুরো হিস্ট্রি আপনার, আরে, শোনো না ভাই। পুরো হিস্ট্রি হেমন্ত লাস্ট সোরেন 11 resign করেছিল, arrest হওয়ার আগে। 11 সালে আপনি কি করেছেন কি আপনি করেছেন? বলুন না। সারদা যতগুলো কবিতার নন সময় হয়েছে। বিজেপি ছিল, সারদা কার যাদের সময় বিরুদ্ধে হয়েছে? 11 সালে? যাদের বিরুদ্ধে সারদা কার সময় কারাপশন হয়েছে? কেসেস ছিল, তারা চিফ বিজেপি বান্সি জয়েন আন্দোলন করেছে, হিরোকে। তারা এখন ওয়াশিং মেশিনে মমতার ছবি, আরে ওয়াশিং একটা মেশিন দারুণ আপনি মনে হয়ে করো। গেছেন একটা বিজেপি, সংক্ষেপে। সেটাই আপনি দেখাতে চাইছেন। আপনার আমরা এই কিছু নেই, washing machine এর আপনার তো concept ওইটাই না। তো ওয়াশিং মেশিন। বিজেপি কবে আসলো? বিজেপি 2014 হচ্ছে ওয়াশিং মেশিন, এইটাই তো আপনি দেখাতে Central- চাইছেন। ভাই শোনো না। হেমন্ত বিশ্ব শর্মা তৌসিফ, এক্সাম্পল, করতে হবে। ইয়েদুরাপ্পা শেষ করতে এক্সাম্পল, হবে। মহারাষ্ট্র আরে ভাই, শোনো না। এক্সাম্পল, সব জায়গায় এক্সাম্পল। শেষ তোমার করতে মানে হবে। দর্শকের অসুবিধা আছে, শোনো বলছি এই ওয়াশিং মেশিন, দেখো আমরা তো 14তে পাওয়ারে সেই ওয়াশিং মেশিনটা আমরা জানতাম না, সত্যি জানতাম না। একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সংক্ষেপে। একজন বিধায়ক, একটা খুনের মামলা, জাস্টিস নাদেরিয়া হিমন্ত বিশ্ব শর্মা জাস্টিস বই- নাদেরিয়া বই- পাথেরিয়ার বই- বেঞ্চ mention করেছিল তো? সেখানে গিয়ে বললো হচ্ছে এই- মাথায় বললো না, এই অমিত একে শাহ বেল কিন্তু দেওয়া যাবে বলেছিল, না। অমিত শাহ সেই বলেছিল ভদ্রলোক হিমন্ত বিশ্ব পরের দিন শর্মা তৃণমূল most জয়েন খারাপ। করলো, কেস ড্রপ। নাম কি জানো? আচ্ছা, ওই যে হিমন্ত সায়নী বিশ্ব লাগাও। শর্মাকে কে বলেছিল? এই মানস লোক যে ভূঁইয়া। কথা বলছিলেন তো, মানস হিমন্ত বিশ্ব ভূঁইয়া। শর্মা। আমার- চেনো ওই- মানস ওই ভূঁইয়াকে? কথা আমার বলছিলেন। সময় একদম শেষ। আমি সবাইকে শুধু বলবো যে ভাষার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে। আপাতত বাংলা বলছে, এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।